আসসালামু আলাইকুম। প্লিজ একটু বলবেন যে আমাদের আহ, সবকিছু দেখা যাচ্ছে কিনা বা আহ, আমার কথা শোনা যাচ্ছে কিনা। কথা শুনতে পাচ্ছি স্যার। আসসালামু আচ্ছা, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম স্যার। আমরা আজকে ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আজকে লেকচার 1 শুরু করব। এটা হচ্ছে ভৌত বিজ্ঞান। এখন বিষয়টা হচ্ছে যে আজকে আমাদের লেকচারের কিছু সিলেবাস আলোচনা আছে। এখন সিলেবাস আলোচনার দরকার আছে কি আপনাদের? কি মনে হয়? জি স্যার। আচ্ছা, যাই হোক, দেখেন, বিসিএস এর সিলেবাস যদিও সবাই জানে, আর আমরাও আপনাদের কাছে একটা কোর্স প্ল্যান দিয়ে দিছি। ওইখানে সুন্দর করে কোন সাবজেক্টে কতগুলো ক্লাস হবে, কোন লেকচারে কি পড়ানো হবে, সবকিছু আমরা দিয়ে দিছি। তো এটা আমার হয় আমার মনে হয় আপনারা সবাই মোটামুটি কিছুটা জানেন। আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে বিজ্ঞানটা কিভাবে পড়বেন, আসলে কিভাবে স্টার্ট করবেন বা কিভাবে পড়বেন, আহ, সেখানে আমি একটু কথা বলি, তাহলে আমার মনে হয় আপনাদের বেশি উপকার হবে। নাম্বার নিয়ে কথাবার্তা বললে আপনারা মনে হয় বেশ ভালো বুঝতে পারবেন। তো আমি একটু সে বিষয়ে আপনাদেরকে মতামত দেই, তার মানে আমার মনে হয় সেটা বেশি উপকার হবে। তো দেখেন, আমরা আসলে বিজ্ঞান বিষয়টা আপনাদের কাছে আগে বলি, কিছু কথাবার্তা না বললেই নয়। যেহেতু আজকে প্রথম ক্লাস, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যদি ক্যাডার হতে চান তাহলে প্রত্যেকটা সাবজেক্টে ধরেন, আমি আমার বিজ্ঞান বিষয় বলি। আমার বিজ্ঞান বিষয়টা নিয়ে একদিন বসবেন, নিজেরা বসবেন। বসার পরে টোটাল একদিন শুধু কোশ্চেনগুলো পড়বেন, বিগত বিসিএস এর কোশ্চেন, সাথে কিছু মডেল কোশ্চেন। একদিন শুধু কোশ্চেনগুলো পড়বেন, পড়ে দেখবেন আপনার মাথায় আসতেছে কিছু টপিকস থেকে প্রায় কোশ্চেন আসে। আপনি এরকম টপিকগুলো সিলেক্ট করবেন, দেখবেন যে আপনি কতগুলো টপিকস পান। দেন এইগুলো নিয়ে আমরা যখন ক্লাসে আসব তখন আলোচনা করবেন যে স্যার, আমি এই টপিকগুলো পাইছি। ধরেন আপনার বিজ্ঞানের টোটাল মার্কস 30। এখন 30-এর ভিতরে আপনি আগে কোন টপিকগুলো থেকে কমন কোশ্চেন আসতেছে সেই টপিকগুলো আগে খুঁজে বের করবেন, ওই টপিকগুলো লিখে ফেলবেন, এবং ওই টপিকগুলো থেকে টোটাল আদ্যপ্রান্ত একদম ওই টপিকগুলো একদম নারী নক্ষত্র সব পড়ে ফেলবেন। দেখবেন আপনি যদি 20টা টপিক খুঁজে বের করতে পারেন, আপনি বিজ্ঞানে 20 মার্ক কমন পাবেন। এখানে আসলে বিষয়টা হচ্ছে বিসিএস একটা মহাসাগর, সেখান থেকে আপনাকে উতরায় আসতে হবে, এবং সেটা শর্ট ফর্মে। কেউ 1 ঘন্টা পড়ে 1 মার্ক কমন ফেলে, কেউ 1 মাস পড়ে এক মার্ক কমন ফেলে। আমরা আসলে 1 ঘন্টার দলে, আমরা 1 মাসের দলে না। আমরা পড়বো কম, মার্ক পাবো বেশি, এটা মাথায় রাখতে হবে। এই জন্য আপনার দায়িত্ব, আমার বিজ্ঞান বিষয়টা থেকে আপনি টপিক খুঁজে বের করবেন, কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে। এবং আমরা পড়াইতে গেলে প্রত্যেকটা টপিক বলে দিব যে এই টপিক থেকে 1 মার্ক আসে, তখন আপনি মিলাই নেবেন। আমার মনে হয় আপনি অল্প পড়ে অনেক নাম্বার পেতে পারেন। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আসেন আমরা একটু দেখি বিজ্ঞান বিষয়টা আপনি কিভাবে পড়বেন। একটু হার্ড সাবজেক্ট, তারপরে ব্যাপার না, কিভাবে পড়বেন দেখবেন সোজা হয়ে যাবে। আমরা যদি বলি যে বিজ্ঞানে, টোটাল বিজ্ঞানে 30 মার্ক, টোটাল বিজ্ঞানে 30 মার্ক, এর 15 মার্ক, 15 মার্ক চলে যায় আইসিটিতে। আর বাকি 15 মার্ক আমরা বলি সেটাকে জিএস বলে, কেউ ডিএস বলে। যে ডিএস বলে সে জেনারেল ডেইলি সায়েন্স, আর যে জিএস বলে সে জেনারেল সায়েন্স। আসলে এই হচ্ছে 15 মার্ক। তো আমার মনে হয়
একটু খেয়াল করেন, টোটাল বিজ্ঞান বিষয় আপনি যদি সারা বিসিএস লাইফে বিজ্ঞান বিষয়ে 1 ঘন্টা পড়েন, মানে আমি ধরলাম সারা বিসিএস লাইফে আমি 1 ঘন্টা বিজ্ঞান পড়বেন, তাহলে 1 ঘন্টা মনে হয় 60 মিনিট। আচ্ছা, যদি বিজ্ঞান বিষয়ে 60 মিনিট আপনি পড়েন, আমাকে একটু উত্তর দেন তো, তার ভিতরে আইসিটি কত মিনিট পাবে? 30 মিনিট। 30 মিনিট পাবে। তাহলে অবশ্যই আমরা আইসিটির জন্য 30 মিনিট রাখবো। এখন কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 24-22 মানে 23-24 বছর ধরে কিন্তু পড়ালেখা করে আসছেন। আপনারা নিশ্চিত জানেন যে পড়ালেখা মানে কিভাবে করতে হয়। এখন কিন্তু ওই আবেগের দিন নাই, এখন আপনাকে মার্কের পিছনে ছুটতে হবে, এটা মাথায় রাখবেন। আইসিটি যদি 15-30 মিনিট নিয়ে যায়, তাহলে বাকি বিজ্ঞানে থাকবে আর 30 মিনিট। আমার যেটা মনে হয়, আমরা যখন পড়ালেখা করি আমরা আইসিটি বিষয়টা ধরিই না, কারণ আইসিটি একটু হার্ড, অনেকে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড না, এই জন্য আমরা আইসিটি বিষয়টা পড়িই না। কিন্তু আমার কি মনে হয়, মানে আপনাদের কি মনে হয় আইসিটিতে 1 মার্ক পাইলে সেটা হাফ হয়ে যায়, আর বিজ্ঞানে 1 মার্ক পাইলে সেটা মানে জেনারেল সায়েন্সে 1 মার্ক পাইলে সেটা 1.5 হয়ে যায়? এরকম কোনো ব্যাপার আছে নাকি? আইসিটির 1 মার্কও এক, বিজ্ঞানের 1 মার্কও এক। কি মনে হয়, দুইটাতে সমান না, দাম সমান না? এই জন্য আজকে থেকে আপনি যা বিজ্ঞান পড়বেন তার 50% টাইম দিবেন আইসিটি কে। দেখবেন আইসিটি যদি আপনি ভালো করতে পারেন, তাহলে আপনার অল্প পড়ে অনেক মার্ক পাবেন, কারণ আইসিটিতে সিলেবাসটা বেশি বড় না। কারণ আইসিটি অল্প পড়লে কিন্তু আমরা আইসিটি আমাদের কাছে কেন কঠিন লাগে, কারণ আইসিটি আমরা জীবনে ধরিই না, খুলি না, খালি পরীক্ষায় যাওয়ার আগে শুধু ওই কোশ্চেন গুলো দেখে যাই, আর আমরা বলি আইসিটি কঠিন হয়েছে, কমন পড়ে নাই। আসলে এইগুলো বাজে কথা, আমরা পড়ি না। এই জন্য আমার রিকোয়েস্ট, আপনি আজকে থেকে বিজ্ঞান যত সময় পড়বেন তার 50% টাইম দিবেন আইসিটি কে, আর বাকি 50% টাইম দিবেন বিজ্ঞানকে। এবার দেখেন, আইসিটির কোনো শাখা উপশাখা নাই, এটাই একমাত্র যেটাতে 15 মার্ক কমন পাওয়া যাবে। কিন্তু বিজ্ঞান আপনি পড়তে গেলে দেখবেন এই বিজ্ঞানের পার্ট আছে 3টা। একটা আছে জীববিজ্ঞান, আমি যদি আরো ভেঙে ভেঙে বলি তাহলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, আমি এইভাবে শিখাই তাহলে ভালো বুঝবেন। একটা আছে জীববিজ্ঞান, এই জীববিজ্ঞান থেকে আসে 7 থেকে 8 মার্ক। আচ্ছা বলেন, আপনি টোটাল 15 মার্ক হচ্ছে বিজ্ঞানে, তার 7 থেকে 8 মার্ক যদি আসে জীববিজ্ঞানে, এবার বলেন আপনি জীববিজ্ঞানের পিছনে কত মিনিট দিতে যাচ্ছেন? 30 মিনিটের পিছনে, মানে 30 মিনিটের ভিতরে, মানে নিয়ম অনুসারে কত মিনিট পায় জীববিজ্ঞান? 15 মিনিট। 15 মিনিট। এই তো, জীববিজ্ঞান চলে গেল 15 মিনিট, বাকি থাকলো কিন্তু 15 মিনিট। এবার পদার্থ, পদার্থতে আসে 4 থেকে 5 মার্ক। এবার বলেন তো 4 থেকে 5 মার্কের জন্য আপনি পদার্থকে কয় মিনিট দিতে যাচ্ছেন? 7-8 মার্কের ভিতর যদি 4-5 পদার্থতে আসে, তাহলে আপনি কত মিনিট দিতে যাচ্ছেন? নিশ্চিত সে 10 মিনিট পাবে পদার্থতে। আর বাকি থাকে রসায়ন, রসায়ন থেকে আসে 2 থেকে 3 মার্ক, তাহলে এ পাবে আর 5 মিনিট। আমি আসলে বাস্তবতাটা তুলে ধরতে চাচ্ছি। আপনারা যারা আপনারা যারা মন খারাপ করেন না, যারা কেমিস্ট্রিতে অনার্স করছেন, তারা কেমিস্ট্রি ভালো বুঝবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি কেমিস্ট্রি সব পারলেও আপনি বিসিএস এ 2 থেকে 3 মার্কের বেশি পাবেন না, কারণ এর বেশি আসেই না। যদিও গত বিসিএসটা একটু করছে, অর্থাৎ গত বিসিএসটা একটু বিটে করছে, অর্থাৎ কেমিস্ট্রিতে একটু বেশি মার্ক আসছে। তবে আমি সার্বঙ্গিক একটা ধরে তুলতেছি চিত্র। এই জন্য দেখেন, এখানে
রসায়ন যারা ভালো পারবে তারা সারা জীবন রসায়ন পড়বে, কিন্তু সারা জীবন রসায়ন পড়লে আপনি 2 থেকে 3 মার্কের বেশি পাবেন না, তাতে বিসিএস হবে না। এই জন্য অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে নাম্বার কোথায় বেশি আছে সেটা পড়তে হবে। তাহলে আমার মনে হয় আপনি বিজ্ঞানে সবচেয়ে বেশি যেটাকে টাইম দিতে হবে সেটা আইসিটি, এরপর হচ্ছে মানে আইসিটি, এরপর হচ্ছে জীববিজ্ঞান। দেখেন তাহলে আপনার অনেক নাম্বার কভার হয়ে যাচ্ছে, আর বাদ বাকি যে টাইমটুকু থাকবে ফিজিক্স কেমিস্ট্রিতে দিবেন। আমার মনে হয় আপনি ইনশাল্লাহ বিজ্ঞানে ভালো করতে পারবেন যদি এভাবে টাইম অনুসারে আপনি যদি পড়ালেখা করেন। কিন্তু আপনি রসায়ন ভালো পারেন, সারা জীবন রসায়নই পড়তেছেন, পদার্থ ভালো পারেন, সারা জীবন পদার্থই পড়তেছেন, তাহলে কিন্তু আপনার ওভারঅল বিসিএস আপনি ভালো করতে পারবেন না, কোনো মতেই না। এই জন্য অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার টাইমের দিকে বা নাম্বারের দিকে। নট অনলি বিজ্ঞান, বাকি 5টা সাবজেক্টেও আপনাকে ঠিক একই রকম হিসাব করতে হবে। কোন বিষয় থেকে নাম্বার বেশি আসতেছে সেটাতে আপনার বেশি টাইম দিতে হবে, যেটাতে কম আসতেছে সেটাতে টাইম দেওয়া যাবে না, মানে হালকা টাইম দিতে হবে। কম অনেকেই করে কি যেটাতে কম মার্ক ওইটাতেই বেশি টাইম দেয়। আমার মনে হয় আমরা হিসাবটা বুঝতে পারছি। প্লিজ আমাকে একটু বলবেন যে জি আমরা স্যার। হিসাবটা সম্পর্কে অবগত কিনা। জি স্যার, বুঝেছি আমরা। আচ্ছা, স্যার, থ্যাংক একটা কথা ছিল। বলেন না আপু। স্যার, বিজ্ঞানটা কি চিকিৎসা বিজ্ঞান, তারপরে প্রাণী বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, এই সেক্টরটা? আমি আসলে জীব জীববিজ্ঞানটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, আমাদের এইখানে আছে হচ্ছে 8-9 লেকচার, এটা জীববিজ্ঞানের অংশ। আর হচ্ছে আপনার 14-15 নাম্বার, যেটা ওই যে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, এইসব মিলে টোটালটা মিলে হচ্ছে জীববিজ্ঞানের ভিতরে পড়বে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমার মনে হয় আমরা এভাবে পড়ালেখা করলে আমরা উইন করতে পারবো। আসলে আপনি একটা ফরম্যাটে পড়ালেখা না করলে কিন্তু বিসিএস হবে না জীবনে, এটা মাথায় রাখেন। কিন্তু আপনাকে ওই মানে আপনার যেটা ভালো লাগতেছে সেটা পড়বেন, যেটা ভালো লাগতেছে না সেটা পড়বেন না, তাহলে কিন্তু হবে না। এটা একাডেমিক পড়ালেখা না, আমরা মোটামুটি কোন রকম পাশ করে যাব, এখানে কিন্তু অনেক ঝামেলা। এই জন্য আপনাকে টেকনিক্যালি এখানে পড়ালেখা করতে হবে। আমার মনে হয় বিজ্ঞান বিষয়টা আমি বোঝাতে পারছি। আর একটা বিষয় কড়াভাবে নির্দেশ, সেটা হচ্ছে অবশ্যই আপনি টপিকগুলো খুঁজে বের করবেন। বিজ্ঞানে একটা দিন সময় ব্যয় করবেন শুধু টপিক খুঁজে বের করাতে, তাহলে দেখবেন আপনার 6 মাসের পর আপনি আগেই করে দিতে পারবেন। এবং পরীক্ষা দেওয়ার আগে ওই টপিকগুলো আগে দেখতে হবে সুন্দর করে, বাকিগুলো হচ্ছে আপনাকে পরে দেখতে হবে। তো এটা মাথায় রাখেন। এই হচ্ছে, আসেন আমরা একটু ভৌত বিজ্ঞান সম্পর্কে দেখে আসি। আজকের আমাদের লেকচার ফিজিক্সের লেকচার। ও আরেকটা বিষয় বলে দিই, দেখেন কেন আইসিটি বেশি পড়বেন। এই আইসিটির 15 মার্কের জন্য আমরা 5টা লেকচার আছে আমাদের, মাত্র 5টা লেকচার। আর এই বিজ্ঞানের 15 মার্কের জন্য আমাদের 15টা লেকচার আছে, 15টা লেকচার। তার মানে বুঝতেই পারতেছেন বিজ্ঞানে আমরাই অনেকটা কভার করে দিব। আপনাকে গুরুত্বটা সবচেয়ে বেশি দিতে হবে জীববিজ্ঞান আর আইসিটি। এই জীববিজ্ঞান আর আইসিটি যদি আপনি ভালো করে কেউ পড়ে, আমি লিখিত গ্যারান্টি সে বিজ্ঞানে ভালো করবে ইনশাল্লাহ। এবং সেটা অবশ্যই টপিকস বেস, আপনি টপিক খুঁজে বের করবেন। আমি যেদিন ক্লাস নিতে আসবো আমার সাথে আলোচনা করবেন, স্যার আমরা এই টপিকগুলো খুঁজে পাইছি, আর কোনগুলো লাগবে আমি বলে দিব। আমি এখনো বলতে পারি কিন্তু বলবো না এই কারণে, কারণ গুরুত্ব থাকবে না সেটাকে। আপনি আপনি একদিন কষ্ট করেন, টপিক খুঁজে বের করেন, দেখেন আপনার কাছে গুরুত্ব পাবে, আপনার বিশ্বাস হবে যে না এই টপিকগুলো থেকে কোশ্চেন আসতেছে। এভাবে আপনি খুঁজে 30 মার্ক পাওয়া যাবে এরকম কতগুলো টপিকস আপনি লিখে ফেলবেন সুন্দর করে। বাকি যেগুলো বাকি থাকবে আমি বলে দিব, অথবা অতিরিক্ত কোর্সেস যদি যায় তাহলে আমি সেটা ঠিক করে দিব। আসেন আমরা লেকচার ওয়ানে আমি বলছি ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান, দেখেন ভৌত, ভৌত মানে জড় জগৎ। ভৌত মানে জড় জগৎ বা বস্তু জগৎ। ভৌত মানে জড় জগৎ বা বস্তু জগৎ। ভৌত মানেই হচ্ছে জড় জগৎ বা বস্তু জগৎ। অর্থাৎ যে বিজ্ঞানে
যে বিজ্ঞানে জড় পদার্থ নিয়ে যে বিজ্ঞানে জড় পদার্থ নিয়ে গবেষণা করে নতুন কিছু সৃষ্টি করে, যে বিজ্ঞানে জড় পদার্থ নিয়ে গবেষণা করে নতুন কিছু সৃষ্টি করে তাকে ভৌত বিজ্ঞান বলে। দেখেন, যে বিজ্ঞানে জড় পদার্থ নিয়ে গবেষণা করে নতুন কিছু সৃষ্টি করে তাকে ভৌত বিজ্ঞান বলে। এখন ভৌত বিজ্ঞান আমরা একটা জিনিস দেখব যে ভৌত জগৎ আসলে আমাদের চারপাশে যে জড় বস্তু আছে বা জড় পদার্থ আছে এটা নিয়ে, বা যে বস্তু আছে এটা নিয়ে আমাদের যে জগৎ সেটাকে আমরা বলে ভৌত জগৎ। কিন্তু এই ভৌত জগতে চারিপাশে অনেক কিছু আছে, সবকিছু আমাদের পড়ার বিষয় না। কারণ এই ভৌত জগতে যা কিছু আছে তার ভিতরে যতটুকু পরিমাপযোগ্য সেটা হচ্ছে আমরা পড়ব। ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য সেটা আমরা পড়ব। যেমন ধরেন আমি বলতে পারি আমি কত সময় ধরে কথা বলতেছি, এখানে সময় পরিমাপযোগ্য, তাহলে আমি সময় পড়ব। আমি বলতে পারতেছি এই কলমটার দৈর্ঘ্য কতটুকু, এখানে দৈর্ঘ্য পরিমাপযোগ্য, আমি দৈর্ঘ্য পড়ব। যদি বলি আজকে টেম্পারেচার কত, এখানে তাপমাত্রা পরিমাপযোগ্য, আমি তাপমাত্রা পড়ব। কিন্তু আপনারা কেউ কি বলতে পারবেন আমাদের চারিপাশে অনেক কিছু আছে কিন্তু পরিমাপযোগ্য না? কে বলতে পারবেন আমাদের চারিপাশে অনেক কিছু আছে কিন্তু পরিমাপযোগ্য না? কে বলতে পারবে? এরকম কিছু জিনিসের নাম বলেন তো। আমাদের চারিপাশে আছে কিন্তু পরিমাপযোগ্য না, বলেন তো, বলতে পারবো? একজনও বলতে পারবো না। মানে যেগুলো পরিমাপযোগ্য না সেগুলো আমরা পড়বো না, কিন্তু আমাদের চারিপাশে আছে। বলেন তো আমাদের চারিপাশে আছে কিন্তু পরিমাপযোগ্য না, এরকম দু একটা জিনিসের নাম বলেন তো। আর্দ্রতা, শুষ্কতা এগুলা স্যার। আর্দ্রতা শুষ্কতা মনে হয় পরিমাপ করা যায়, এর একক আছে। আলো। আলো। স্যার বায়ু। বায়ু পরিমাপ করা যায় না? তাহলে আপনি কেন সিলিন্ডারে 12.5 কেজির কম দিলে আপনি সেটাতে ঝামেলা করেন? বাতাস, বাতাসও পরিমাপ করা যায়, আমরা বলি না। তারপরে আরেকজন বলছে আলো, আলো কিন্তু পরিমাপ করা যায়। আলোর বেগ আমরা বলি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে পরিমাপ করা যায় না কি? দেখেন পরিমাপ করা যায় না সুখ, দুঃখ, চিন্তা আবেগ, হতো না। সুখ দুঃখ আবেগ অনুভূতি, তারপর ভালোবাসা, এইগুলো আসলে পরিমাপ করা যায় না, এইগুলো আমরা আসলে পড়বো না। তাহলে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় বা পরিমাপযোগ্য সেটা আমরা পড়বো। আর ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে আমরা বলি রাশি। মানে ওই ভৌত জগতের ভিতরে যতটুকু পরিমাপযোগ্য তাকে আমরা বলি রাশি। তাহলে আজকে আমাদের মেন পড়ার বিষয় হচ্ছে রাশি। আসেন আমরা একটু দেখে আসি রাশি। রাশি লেখেন, ভৌত জগতে ভৌত জগতে যা কিছু ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য, ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে রাশি বলে। যেমন ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে রাশি বলে, যেমন দৈর্ঘ্য, 1 × 10⁻⁷ মিটার, 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 1 × 10⁻⁷ মিটার
ভর, সময়, তাপমাত্রা, ইত্যাদি। তাহলে ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি। তো রাশি, দেখেন রাশি প্রধানত দুই প্রকার। এক নম্বর লিখেন, মৌলিক রাশি বা স্বাধীন রাশি। মৌলিক রাশি বা স্বাধীন রাশি। দুই নম্বর হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি। মৌলিক রাশি দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি বা স্বাধীন রাশি, যৌগিক রাশি বা লব্ধ রাশি। এখন এই পৃথিবীতে যত রাশি আছে তার ভিতর মৌলিক রাশি হচ্ছে 7টি, আর মৌলিক রাশি 7টি, বাকিগুলো সব হচ্ছে যৌগিক রাশি। তাহলে আমরা যদি মৌলিক রাশিগুলো পড়ে ফেলতে পারি, এখানে একটা কোশ্চেন আসে, নিচের কোনটি মৌলিক রাশি বা মৌলিক রাশি নয়। তাহলে মৌলিক রাশি যদি আমরা পড়তে পারি, তাহলে আমার মনে হয় নিচের কোনটি যৌগিক রাশি বা যৌগিক রাশি নয়, এটারও উত্তর করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা একটু মৌলিক রাশিগুলো দেখে আসি, যে মৌলিক রাশি 7টি কি কি। দেখেন মৌলিক রাশি সমূহ। মৌলিক রাশি সমূহ। তো একটু লেখেন মৌলিক রাশি সমূহ। দেখো ভাই সামনে তাকিয়ে। দেখো ভাই সামনে তাকিয়ে তাল গাছটি দেখতে পাবে। দেখো ভাই সামনে তাকিয়ে তাল গাছটি দেখতে পাবে। আসলে আমি যেটা বলতে চাচ্ছি, দতে দৈর্ঘ্য, ভতে ভর, শতে সময়, ততে তাপমাত্রা, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, ততে তড়িৎ প্রবাহ মাত্রা, দতে দীপন তীব্রতা, পতে পদার্থের পরিমাণ। তাহলে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। আমরা মনে হয় যদি পরীক্ষায় আসে নিচের কোনটি মৌলিক রাশি বা মৌলিক রাশি নয়, বা নিচের কোনটি যৌগিক রাশি বা যৌগিক রাশি নয়, আমরা মনে হয় এই কোশ্চেনের উত্তর আমরা দিতে পারবো এখন। বলেন তো, নিচের কোনটি মৌলিক রাশি বা মৌলিক রাশি নয়, বা যৌগিক রাশি যৌগিক রাশি নয়, এই কোশ্চেনের উত্তর এখন দিতে পারবো না? জি জি স্যার। স্যার, পারবো। আচ্ছা, তাহলে এই হচ্ছে মৌলিক রাশি আর যৌগিক রাশি। তো এবার একটু আমরা লিখে নেই, আমি এইগুলো পরে যাই আমরা আরো সুন্দর করে পড়বো, তবে আপাতত ইলাবোরেশন গুলো শুধু লিখি। লেখেন সিজিএস। সিজিএস এর মিনিং হচ্ছে
সেন্টিমিটার, দেখেন সিতে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড সিস্টেম, এফপিএস, ফুট, পাউন্ড, সেকেন্ড সিস্টেম, এমকেএস, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড সিস্টেম, নাম্বার 4 এসআই, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এর বাংলা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এর বাংলা হচ্ছে এককের আন্তর্জাতিক পদ্ধতি। এর বাংলা হচ্ছে এককের আন্তর্জাতিক পদ্ধতি। তার মানে সিজিএস, সিতে সেন্টিমিটার, জিতে গ্রাম, এস এ সেকেন্ড সিস্টেম, ফুট, পাউন্ড, সেকেন্ড সিস্টেম, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড সিস্টেম, এসআই হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এখন দেখেন, আমি আসলে এই কোশ্চেনের উত্তর সলভ করছি নিচের কোনটি মৌলিক রাশি, মৌলিক রাশি নয়, বা নিচের কোনটি যৌগিক রাশি, যৌগিক রাশি নয়। এখান থেকে আরেকটা কোশ্চেন আসে। কেমনে আসে? এভাবে, নিচের কোনটি মৌলিক একক বা মৌলিক একক নয়। আমরা আসলে এক্ষেত্রে ভয় পেয়ে যাই যে মৌলিক রাশি পড়ছি, মৌলিক একক কি। আমরা একটু এই কোশ্চেনটা দেখে আসি। আশা করি এতটুকু লেখা হয়েছে। প্লিজ, যদি আপনারা কেউ লিখতে না পারেন তাহলে আমাকে অবশ্যই স্মরণ করবেন, আমি কি করব। তো আমরা একটু লিখে ফেলি এখানে এভাবে, মৌলিক রাশির নাম, মৌলিক রাশির নাম সিজিএস, এখানে লেখেন এসআই। তো মৌলিক রাশির নাম নাম্বার 1 দৈর্ঘ্য। দৈর্ঘ্যের সিজিএস একক সেন্টিমিটার, এসআই একক মিটার। দৈর্ঘ্যের সিজিএস একক সেন্টিমিটার, এসআই একক মিটার। আচ্ছা, এখান থেকে আমরা একটা কোশ্চেন আগে বলি। এরকম ধরনের একটা কোশ্চেন আসে বিসিএস এ। ধরেন আমি আপনাকে পড়াচ্ছি দৈর্ঘ্যের সিজিএস একক সেন্টিমিটার, এসআই একক মিটার। আমি আপনাকে নিচে কোশ্চেন করব দৈর্ঘ্যের, এটা হচ্ছে কোশ্চেন। আমি একটার ক্ষেত্রে আলোচনা করে দিচ্ছি, বাকিগুলো আপনারা বুঝতে পারবেন। দৈর্ঘ্যের একক নিচের কোনটি? কোনোটাই উল্লেখ করলো না, সিজিএস ও উল্লেখ করলো না, এসআই উল্লেখ করলো না। আপনাকে বললো দৈর্ঘ্যের একক নিচের কোনটি? আপনারে 1 নাম্বার অপশনে দিল সেন্টিমিটার, 4 নাম্বার অপশনে দিল মিটার। এবার বলেন তো উত্তর কোনটা হবে? দৈর্ঘ্যের সিজিএস একক মানে যদি বলে দৈর্ঘ্যের একক নিচের কোনটি? আচ্ছা, মিটার হবে মিটার হবে। সেন্টিমিটার কেন হবে না? স্যার, ওটা আন্তর্জাতিক একক, এজন্য মিটার হবে, যেহেতু দুইটাই আছে। ভেরি গুড, থ্যাংক ইউ। এইটুক বুঝতে হবে যে আপনাকে দেখেন এখানে আমাকে মাথায় রাখতে হবে এসআই। এসআইটা হচ্ছে আন্তর্জাতিক, তাহলে আমাকে মনে রাখতে হবে এসআই গ্রেটার দেন সিজিএস। মানে এস এর দাম বেশি কার থেকে? সিজিএস থেকে। এটা একটু মাথায় রাখতে হবে। তো যদি তাই হয়, এবার বলেন
আমরা যারা নৈর্ব্যক্তিক টাইপের বই পড়ি, তো আমাদের নৈর্ব্যক্তিক টাইপের অনেক বইতে লেখা আছে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। আসলে এটা আপনি ভুল প্রমাণ করতে পারবেন না। কারণ ভুল প্রমাণ করতে পারবেন না কেন? কারণ দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, হ্যাঁ সেটা আছে, বাট সেটা সিজিএসে। কিন্তু যখন আপনাকে এই কোশ্চেন করবে, বলেন তো যে নৈর্ব্যক্তিক টাইপের বই পড়বে, মুখস্থ করবে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, সে কিন্তু প্রথম অপশনে এটা উত্তর করবে, জি নিচের স্যার। দিকে নিচের দিকে আর তাকাবে না। এই জন্য আপনাদের কাছে বলবো যে যে টপিক গুলো আমি বের করতে বললাম, অবশ্যই টপিক গুলো একটা রিটেন টাইপের বই থেকে পড়বে। কোনো নৈর্ব্যক্তিক টাইপের বই পড়লে সেখানে আপনি ধরতে পারবেন না আসলে কি টাইপের। ব্যাপারটা হচ্ছে এখানেই হচ্ছে বিসিএস, সবাই পারে, কিন্তু একই টাইপের কোশ্চেন গুলো আসলে তখনই হচ্ছে আমরা হয়ে যায়। এই জন্য অবশ্যই মনে রাখবেন এককের ক্ষেত্রে এসআই এককের গুরুত্ব সবচেয়ে বেশি। তারপরে এসআই যদি না থাকতো, ধরেন আপনার অপশনে যদি মিটার না থাকতো, তখন কিন্তু আপনি সেন্টিমিটার ব্যবহার করতে পারতেন। তো এই সব বিষয়গুলো বুঝতে হবে। আমি একটার ক্ষেত্রে বলে দিলাম, এখানে কোশ্চেন কিন্তু এভাবে করে। তো আপনাকে মাথায় রাখতে হবে এসআই গুরুত্বটা বেশি। নাম্বার 2, দৈর্ঘ্য ভর। ভরের সিজিএস একক হচ্ছে গ্রাম, আর এসআই একক হচ্ছে কিলোগ্রাম। কিলোগ্রাম বা কেজি। 80 সময়। সময়ের সারা জীবনী প্যারাসিটামল, একই উত্তর। সেকেন্ড, এটাও সেকেন্ড। তাহলে দৈর্ঘ্যের একক সিজিএস একক সেকেন্ড, এসআই একক সেকেন্ড। 4 নাম্বার তাপমাত্রা। দেখেন তাপমাত্রার সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস। আর এসআই একক হচ্ছে কেলভিন। 5 নম্বরটা তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা, ধরেন তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, এখানেও অ্যাম্পিয়ার। 6 নম্বরটা দীপন তীব্রতা। দীপন তীব্রতার সিজিএস একক হচ্ছে সিপি, অর্থাৎ ক্যান্ডেলা পাওয়ার। আর এসআই একক হচ্ছে সিডি, ক্যান্ডেলা। লাস্ট অন, পদার্থের পরিমাণ। দেখেন এর সিজিএস একক হচ্ছে মোল, আর এসআই একক হচ্ছে কে মোল গ্রেটার দ্যান মোল। তো এই হচ্ছে আমার মৌলিক রাশির এককগুলো। এখান থেকে একটা কোশ্চেন আসে যে নিচের কোনটি মৌলিক একক বা মৌলিক একক নয়। এখন আমার কাহিনী হচ্ছে মৌলিক একক কাকে বলে। আসলে আমি সিজিএস এসআই দুইটাই দেখাই দিছি। এই মৌলিক রাশির যে একক, এই মৌলিক রাশির যে একক, এই এককগুলোকে বলে মৌলিক একক। তার মানে মৌলিক রাশির এককগুলোকে বলা হয় মৌলিক একক। তার মানে এগুলো সব মৌলিক একক, যেটা সিজিএস পদ্ধতিতে, এগুলো মৌলিক একক সব এসআই পদ্ধতিতে। তাহলে আমি নিচে একটা লাইন লিখতে পারি,
যে মৌলিক মৌলিক রাশির একক গুলোকে বলে মৌলিক রাশির এককগুলোকে বলে মৌলিক একক। মৌলিক রাশির এককগুলোকে বলে মৌলিক একক। এবার আমাকে একটু বলেন তো, এই কয়টা হচ্ছে মৌলিক একক। তাহলে আমাদের যদি পরীক্ষায় আসে নিচের কোনটি মৌলিক একক বা মৌলিক একক নয়, বা সাথে যদি আসে নিচের কোনটি যৌগিক একক নয়, বলেন তো আমরা এই কোশ্চেনের উত্তর দিতে পারবো কিনা? জি স্যার, ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ। এখানে অনেকেই ভয় পায় যখনই মৌলিক রাশি রেখে যদি মৌলিক একক আসে তখন আর ভাবে কি আরে বাবা কি কঠিন কোশ্চেন আসছে। আসলে কিন্তু ব্যাপার না, একটু বুঝলেই কিন্তু আমরা এই কোশ্চেনটার উত্তর করতে পারি যে আসলে মৌলিক রাশির এককগুলোকেই বলে মৌলিক একক। মৌলিক রাশির এককগুলোকেই বলে মৌলিক একক। আমার মনে হয় বিষয়টা এখানে ক্লিয়ার নাকি? কারো জি কোনো স্যার। কারো কোনো জি স্যার, কোশ্চেন ক্লিয়ার। আছে? আচ্ছা, থ্যাংক ইউ। আমরা চলে যাব, একটু লিখেন দিকের উপর নির্ভর করে রাশি দুই প্রকার। দিকের উপর নির্ভর করে রাশি দুই প্রকার। একটা হচ্ছে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশিতে আমরা লিখব ভেক্টর রাশির অপর নাম। একটা কোশ্চেন আসে, ভেক্টর রাশির অপর নাম দিক রাশি। ভেক্টর রাশির অপর নাম দিক রাশি। 2 নাম্বার, ভেক্টর রাশির অপর নাম হচ্ছে দিক রাশি। আর ভেক্টর রাশি প্রকাশ করার জন্য মান ও দিক, মান প্লাস দিক, প্রয়োজন হয়। তাহলে ভেক্টর রাশি প্রকাশ করার জন্য মান প্লাস দিক প্রয়োজন হয়। তাহলে যে রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে কি রাশি বলে? যে রাশি ভেক্টর রাশি। প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে বলে ভেক্টর রাশি। ভেক্টর রাশি। 3 নাম্বার লিখব, এখন ভেক্টর রাশির যোগ বিয়োগ, ভেক্টর রাশির যোগ বিয়োগ, ভেক্টর রাশির যোগ বিয়োগ জ্যামিতিক পদ্ধতিতে করতে হয়। ভেক্টর রাশির যোগ বিয়োগ জ্যামিতিক পদ্ধতিতে করতে হয়। তাহলে এখানে একটা কোশ্চেন আসে ভেক্টর রাশির যোগ বিয়োগ কোন পদ্ধতিতে করতে হয়? তাহলে ভেক্টর রাশির যোগ বিয়োগ জ্যামিতিক পদ্ধতিতে করতে হয়। আবার একটা কোশ্চেন আসে ভেক্টর রাশির যোগ বিয়োগ কোন পদ্ধতিতে করা যায় না। যদি বলে করতে হয় তাহলে জ্যামিতিক পদ্ধতিতে করতে হয়, আর করা যায় না বীজগাণিতিক নিয়মে করা যায় না। সেটা স্কেলার রাশির যোগ বিয়োগ বীজগাণিতিক নিয়মে করতে হয়। এবার একটা কোশ্চেন আসে নিচের কোনটি ভেক্টর রাশি বা ভেক্টর রাশি নয়, বা নিচের কোনটি স্কেলার রাশি নয়। তাহলে আমরা কিছু ভেক্টর রাশি একটু দেখে আসি। তাহলে ভেক্টর রাশি সমূহ, আমরা যদি বলি
ভবে ভবে সব প্রিয়তম ভবে সব প্রিয়তম ভাসে ভাসে টুনির তিতা প্রেমে। দেখেন, ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, ভতে ভরবেগ, বতে বেগ, সতে স্মরণ, বতে বল, পতে প্রাবল্য। আসলে প্রাবল্য আবার দুই প্রকার, একটা তড়িৎ প্রাবল্য, চুম্বক প্রাবল্য। অতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন, ভতে ভ্রামক, সতে সান্দ্রতা, টতে টর্ক, ততে তড়িৎ ক্ষেত্র, পতে পৃষ্ঠটান, মতে মহাকর্ষীয় ধ্রুবক। দেখেন, এখানে যতগুলো আমি বলছি সবগুলোই ভেক্টর রাশি। কি কি? ভরবেগ, বেগ, সরণ, বল, তড়িৎ প্রাবল্য, চুম্বক প্রাবল্য, ওজন, ত্বরণ, মন্দন, সান্দ্রতা, ভ্রামক, টর্ক, তড়িৎ ক্ষেত্র, পৃষ্ঠটান, মহাকর্ষীয় ধ্রুবক। লেখা হয়েছে? জি স্যার, হয়েছে। স্যার বলেন আপু, কেউ কিছু বলবেন? স্যার টকে এটা কি লিখছেন? টর্ক, টর্ক কয় রে, টর্ক, টর্ক, টর্ক। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে, এখানে আমাদের কিছু কথাবার্তা আছে যেখানে একটু আমরা স্কেলার রাশি একটু পরে পড়বো। এখানে ভেক্টর রাশি সম্পর্কে কিছু কথাবার্তা আছে আমরা যেটাতে মিক্সড করি। আমরা এই যে ভরবেগ আর গতিশক্তি নিয়ে একটু কথা বলবো, আমরা আসতেছি। তো আগে আমরা একটু লিখে আসি ভর। ভর লেখেন, বস্তুর ভিতরে পদার্থের মোট পরিমাণকে তার ভর বলে। বস্তুর ভিতরে পদার্থের মোট পরিমাণকে তার ভর বলে। আরেকটা লাইন লিখে রাখবেন, বস্তুর ভর
কখনোই বস্তুর ভর কখনোই পরিবর্তন হয় না। বস্তুর ভর কখনোই পরিবর্তন হয় না। একে এম দ্বারা প্রকাশ করা হয়। এম দ্বারা প্রকাশ করা হয়। বস্তুর ভর কখনোই পরিবর্তন হয় না। বস্তুর ভর কখনোই পরিবর্তন হয় না, একে এম দ্বারা প্রকাশ করা হয়। এখন মাঝে মাঝে কিন্তু বিসিএস এ কোশ্চেন করে, ধরেন আপনাকে বলে আপনার ভর পৃথিবীতে 98 কেজি, আপনাকে চাঁদে নিয়ে যাওয়া হলো, আপনার ভর কত হবে? বলেন তো আপনার ভর কত হবে? স্যার ভর ঠিকই থাকবে। ভর ঠিকই থাকবে। এর কারণ হচ্ছে বস্তুর ভর কখনোই পরিবর্তন হয় না। তো আপনাকে যখন এভাবে কোশ্চেন করবে যে আপনার ভর পৃথিবীতে 100 কেজি, আপনাকে কেন্দ্রে নিয়ে যাওয়া হলো, আপনার ভর কত? যদি কখনো ভর উল্লেখ করে তাহলে ভর কিন্তু সেম থাকবে, কারণ বস্তুর ভর কখনোই পরিবর্তন হয় না। এটা একটু মাথায় রাখবেন। তো আমরা যদি এবার একটু আমরা এভাবে বলি ভরবেগ, এবার একটু ভালো করে খেয়াল করবেন ভরবেগ। তাহলে আমরা বলতে পারি ভর ইনটু বেগ। ভর ইনটু বেগ। তাহলে ভরকে বেগ দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে? ভরবেগ পাওয়া যাবে। এখন আমি ধরলাম একটা বস্তুর ভর 100 কেজি, এখন আপনি তাকে 1 গুণ করলেন, তাহলে অবশ্যই ভরবেগও 100 হবে। আমি যদি বলি ভরবেগ ভর 100, বেগকে যদি দ্বিগুণ করি তাহলে ভরবেগ হবে 200। তাহলে দেখেন বেগ যত গুণ বৃদ্ধি করবেন, দেখেন বেগ যত গুণ বৃদ্ধি করবেন ভরবেগ তত গুণ বৃদ্ধি পাবে। খেয়াল করেন, বেগ যত গুণ বৃদ্ধি করছেন ভরবেগ তত গুণ বৃদ্ধি পাইছে। এখন আপনাকে যদি বলা হতো বেগ 9 গুণ বৃদ্ধি করলে, ধরেন আপনাকে বললো বেগ 9 গুণ বৃদ্ধি করলেন, তাহলে ভরবেগ কত হতো? 900, তার মানে 9 গুণ। তাহলে ভরবেগের ক্ষেত্রে এভাবে একটা কোশ্চেন আসে, বিসিএস এ এভাবে একটা কোশ্চেন আসে, বেগ দ্বিগুণ বৃদ্ধি করলে ভরবেগ কত গুণ বৃদ্ধি পাবে? বলেন তো, তাহলে ভরবেগ কত গুণ বৃদ্ধি পাবে? দ্বিগুণ বৃদ্ধি পাবে। দ্বিগুণ বৃদ্ধি পাবে। বেগ যদি 8 গুণ বৃদ্ধি পায় তাহলে ভরবেগ কত গুণ বৃদ্ধি পাবে? 8 গুণ। 8 গুণ। এটা মাথায় রাখতে হবে। এটা কেন বারবার বলতেছি এবার আসেন, এটা যদি বুঝে থাকেন, এবার আমরা যদি বলি গতিশক্তি। আমরা যদি বলি গতিশক্তি, গতিশক্তি সমান, একটু একটা মিনিট, একটা মিনিট। আচ্ছা, সরি, আমরা যদি বলি গতিশক্তি, তো একটু খেয়াল করেন, এখানে গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। তো আমরা যদি
গতিশক্তি, এখানে দেখেন বেগ যদি দ্বিগুণ করি তাহলে আমরা এখানে দেখেন এম এম সমান ভর আর ভি সমান বেগ। তো এখন আমাকে এখানে যদি বেগ দ্বিগুণ করা হয়, ভরবেগ দ্বিগুণ বৃদ্ধি পাইছিল, কিন্তু এখন যদি আমি বেগকে দ্বিগুণ করি, ভি সমান 2v বসাই, বেগ যদি দ্বিগুণ করি তাহলে ভি ইকুয়াল টু 2v বসাবো আমি। তাহলে আমি যদি হাফ এম, ভি এর জায়গা বসাবো 2v এর স্কোয়ার, তাহলে এখানে আমাকে থাকবে মেবি হাফ এম 4v স্কোয়ার। তো আমি যদি এবার করি, 4টাকে আগে আনি, হাফ এম ভি স্কোয়ার, আমার মনে হয় 4 এই টোটালটা এইটুকটা বোঝাচ্ছে ইনটু গতিশক্তি। দেখেন এটুক সমান কিন্তু গতিশক্তি, তাহলে আমি বলতে পারি গতিশক্তি। তাহলে এটুক সমান হচ্ছে গতিশক্তি। তাহলে দেখেন বেগ যদি দ্বিগুণ বৃদ্ধি করি, বেগ যদি দ্বিগুণ বৃদ্ধি করি তাহলে গতিশক্তি 4 গুণ বৃদ্ধি পাইছে। দেখেন বেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে গতিশক্তি 4 গুণ বৃদ্ধি পাবে, তার মানে তার বেগের সমান বর্গের সমান বৃদ্ধি পাবে। তাহলে আপনি খেয়াল করেন যে এখানে বেগ যত গুণ বৃদ্ধি পাবে ভরবেগ তত গুণ বৃদ্ধি পাবে, আর এখানে বেগ যত গুণ বৃদ্ধি পাবে ভরবেগ তার বর্গের মানে গতিশক্তি তার বর্গের সমান বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে দেখেন দ্বিগুণ বৃদ্ধি পাইছিল, 2 রে বর্গ করেন 4 গুণ, দেখেন 4 গুণ বৃদ্ধি পাইছে। আমি যদি বলি 3 গুণ বৃদ্ধি পায় তাহলে 3 রে বর্গ করলে 9 গুণ বৃদ্ধি পাবে। আমি যদি বলি 8 গুণ তাহলে 8 রে বর্গ করলে 8 8 64 গুণ বৃদ্ধি পাবে। এভাবে বিসিএস এ আসে যে বেগ যদি 9 গুণ বৃদ্ধি করা হয় তাহলে 9 কে বর্গ করেন 81 গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমি মনে হয় এখানে লিখতে পারি যে বেগ বেগ যত গুণ বৃদ্ধি পাবে, বেগ যত গুণ বৃদ্ধি পাবে ভরবেগ, বেগ যত গুণ বৃদ্ধি পাবে ভরবেগ তত গুণ বৃদ্ধি পাবে। বেগ যত গুণ বৃদ্ধি পাবে ভরবেগ তত গুণ বৃদ্ধি পাবে। আর এখানে আমি লিখতে পারি বেগ বেগ যত গুণ বেগ যত গুণ বৃদ্ধি পাবে ভরবেগ ভরবেগ গতিশক্তি হবে স্যার। ও থ্যাংক ইউ। বেগ যত গুণ বৃদ্ধি পাবে গতিশক্তি, থ্যাংক ইউ, গতিশক্তি তার বর্গের সমান, গতিশক্তি তার বর্গের সমান বৃদ্ধি পাবে। বলেন তো বুঝতে পারছি কিনা বিষয়টা? আমরা এই ভরবেগ আর গতিশক্তিটা মিলাই ফেলি, আজকের পর থেকে এটা কিন্তু আর মিলানো যাবে না। যদি বেগ বলেন বেগ যদি 5 গুণ বৃদ্ধি করা হয় তাহলে ভরবেগ কত গুণ বৃদ্ধি পাবে? 5 গুণ। 5 গুণ। যদি বেগ 5 গুণ বৃদ্ধি করা হয় তাহলে গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে? 25 গুণ। ভেরি গুড, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা মনে হয় এটা ভালো করে বুঝতে পারছি। এই জন্য বেগ, ভরবেগ আর গতিশক্তি এটা কিন্তু মিক্স করা যাবে না, এটা কিন্তু বিসিএস এ এরকম করে উল্টাপাল্টা করে। তো অবশ্যই এই দুইটা ভালো করে খেয়াল রাখতে হবে। তা আমরা একটা জিনিস বুঝতে পারলাম, বস্তুর ভর কখনোই পরিবর্তন হয় না। তো আমরা একটু আসি অভিকর্ষীয় ত্বরণ। অভিকর্ষীয় ত্বরণ এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি, অভিকর্ষীয় ত্বরণ।
আসলে অভিকর্ষীয় ত্বরণটা কি? ধরেন এই যে আর্থ, পৃথিবী, আমরা এখানে বাস করতেছি, অর্থাৎ আমরা পৃথিবীর উপরে দাঁড়ায় আছি। যারা এখানে বাস করতেছে তারা তো হেলে আছে, তাহলে পড়ে যাওয়ার কথা। আবার যারা এখানে বাস করতেছে তারাও পড়ে যাওয়ার কথা। আর এখানে যারা বাস করতেছে তাদের তো চোখ দিয়ে রক্ত উঠে যাওয়ার কথা। তো আসলে তারপরেও কেন এই যে এখানে যারা দাঁড়ায় আছে তাদের চোখ দিয়ে রক্ত উঠে যাওয়ার কথা, তারপরেও কেন মানুষ পড়ে যাচ্ছে না বা উড়ে যাচ্ছে না? কারণ এই পৃথিবী তার উপরে অবস্থিত। শুধু নট অনলি মানুষ, এই পৃথিবীর উপরে যা কিছু আছে সব কিছুকে পৃথিবী তার নির্দিষ্ট একটা বল দ্বারা সে নিজের দিকে আকর্ষণ করে রাখে। যে বল দ্বারা পৃথিবীর উপরের প্রত্যেকটি বস্তুকে সে আকর্ষণ করে রাখে, ওই বলের আরেকটা নামই হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। তাহলে আমরা বলতে পারি যে পৃথিবী যে বল দ্বারা সব বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে রাখে তাকে অভিকর্ষীয় ত্বরণ বলে। এই ত্বরণের মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, কারণ পৃথিবীটা আসলে গোল না, পৃথিবীটা একটু কমলা লেবুর মতো এরকম। তো ধরেন এখান থেকে এখানে যে আকর্ষণ থাকবে, এখান থেকে এখানে আকর্ষণ বেশি থাকবে। তার মানে এই জি এর মান, অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণের মান এই জায়গায় একরকম, এই জায়গায় একরকম, এই জায়গায় একরকম, এই জায়গায় একরকম। তো অভিকর্ষীয় ত্বরণের মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। এর কারণ হচ্ছে এই যে পৃথিবীতে ঘুরতেছে, এই ঘূর্ণন একটা ক্রিয়া কাজ করে, একটা উচ্চতার ক্রিয়া কাজ করে, আর এই যে অক্ষাংশগুলো আছে এই অক্ষাংশ ক্রিয়ায়। তাহলে জি এর মান পরিবর্তন হয় কারণ তিনটা। তাহলে আমরা একটা লাইন লিখতে পারি যে আমরা বলতে পারি বিভিন্ন জায়গায় জি এর মান বিভিন্ন রকম হয়। বিভিন্ন জায়গায় জি এর মান বিভিন্ন রকম হয়, জায়গায় বিভিন্ন রকম জি এর মান বিভিন্ন রকম হয়। জি এর মান পরিবর্তনের তিনটি কারণ। জি এর মান পরিবর্তনের তিনটি কারণ। একটা হচ্ছে পৃথিবীর উচ্চতার ক্রিয়ায়, 2 নাম্বার পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ায়, আর একটা হচ্ছে অক্ষাংশ ক্রিয়ায়। এভাবে কোশ্চেন আসে জি এর মান পরিবর্তনের কারণ। তাহলে একটা হচ্ছে পৃথিবীর উচ্চতার ক্রিয়ায়, দুইটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ায়, 3 নাম্বার হচ্ছে পৃথিবীর অক্ষাংশ ক্রিয়ায়। তাহলে জি এর মান পরিবর্তন হয় তিনটা কারণে। একটা হচ্ছে উচ্চতার ক্রিয়ায়, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ায়, আর একটা হচ্ছে অক্ষাংশ ক্রিয়ায়। তো আমরা দেখি যে জি এর মান আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। এখন কোন জায়গায় জি এর মান
কিরকম হয় দেখেন, এই যে আমরা এখানে বলতেছি এনপি, এনপিতে জি এর মান 9.83 মিটার পার সেক স্কোয়ার, এখানে লিখব সবচেয়ে বেশি। আবার এখানেও এসপি, আসলে এটাকেই বলে মেরু, তার মানে মেরুতে এসপি মানে দক্ষিণ মেরু বা মেরু আমরা বলতেছি নর্থ পোল সাউথ পোল। নর্থ পোল সাউথ পোল। তো 9.83 মিটার পার সেক স্কোয়ার, এখানেও সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। আসলে জি এর মান সবচেয়ে বেশি হচ্ছে মেরুতে, নর্থ পোলে এবং সাউথ পোলে। তাহলে জি এর মান সবচেয়ে বেশি হচ্ছে মেরুতে, নর্থ পোলে এবং সাউথ পোলে। আর এটাকে বলে নিরক্ষরেখা বা আরেক নাম বিষুবরেখা। তাহলে নিরক্ষরেখা বা বিষুবরেখায় জি এর মান, নিরক্ষরেখা বা বিষুবরেখায় জি এর মান হচ্ছে 9.79 মিটার পার সেক স্কোয়ার, সবচেয়ে কম, সবচেয়ে কম। তাহলে আমাকে বলেন তো, যদি জিজ্ঞেস করে জি এর মান সবচেয়ে বেশি কোথায়, মেরুতে, মেরু। আর সবচেয়ে কম হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখায়। জি এর মান সবচেয়ে কম নিরক্ষরেখায় বা বিষুবরেখায়, আর সবচেয়ে বেশি হচ্ছে মেরুতে। আর এই যে যে আমরা যে এখানে বাস করতেছি, আমরা কিন্তু এই পৃথিবীর পৃষ্ঠের উপর দিয়ে বাস করতেছি, এই জন্য ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে জি এর গড় মান, ভূপৃষ্ঠের জি এর গড় মান জি সমান 9.81 মিটার পার সেক স্কোয়ার। আর এটা যদি বলি পৃথিবীর কেন্দ্রে, এই যে কেন্দ্রে জি এর মান 0, তাহলে আমরা বলি ভূকেন্দ্রে, ভূকেন্দ্রে জি ইকুয়াল টু 0। তো এবার আপনাকে যদি জিজ্ঞেস করে যে জি এর মান সবচেয়ে কম কোথায়, বলেন তো জি এর মান সবচেয়ে কম কোথায়? ভূকেন্দ্র। ভূকেন্দ্রে। আমি কিন্তু ইন্ডিকেট করে লিখে দিছি, দেখেন সবচেয়ে কম। আরে ভাই, ভূকেন্দ্রে তো 0 নাই, এই জায়গাটা আমরা সবাই ভুল করি, নিরক্ষরেখাটা, নিরক্ষরেখা। এই জায়গাটা আমরা ভুল করি। এইখানে ভুল করার জন্যই কিন্তু আমি লিখছি এভাবে, না হলে আমি এভাবে লিখতাম না। জি এর মান সবচেয়ে কম, আরে কম মানে কিছু না কিছু আছে। আর বলে সবচেয়ে বেশি, আর বলে শূন্য, শূন্য কোথায়? তাহলে ভূকেন্দ্রে। আরে ভাই, ভূকেন্দ্রে তো কিছু নাই, তাহলে সবচেয়ে কম। এটা কিন্তু মাথায় রাখেন, এটা কিন্তু আজকের পরে আর ভুলবেন না। সবচেয়ে কম হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখায়, সবচেয়ে বেশি হচ্ছে মেরুতে, মেরুতে। আর গড় মান হচ্ছে ভূপৃষ্ঠে, আর শূন্য, শূন্য হচ্ছে ভূকেন্দ্রে। তাহলে যদি বলে জি এর মান 0 কোথায়, তখন সেটা হবে ভূকেন্দ্রে। বা জি এর মান সবচেয়ে কম কোথায়, তখন হবে নিরক্ষরেখা বা বিষুবরেখায়। যদি জি এর মান সবচেয়ে বেশি কোথায়, তাহলে বলতে হবে মেরুতে। এবার আমরা একটু আসি যে চাঁদ, ধরেন এখানে চাঁদ অবস্থান করতেছে, এটা মুন। আসলে এই চাঁদে, চাঁদে জি সমান পৃথিবীর জি এর, পৃথিবীর জি এর 1/6 চাঁদে জি এর মান পৃথিবীর জি এর 1/6। তার মানে বিষয়টা এখানে হচ্ছে পৃথিবীর জি হচ্ছে 9.81 ইন্টু 1/6, মানে পৃথিবীর জি কে 6 দ্বারা ভাগ করলে যা হবে সেটা হচ্ছে চাঁদের জি এর মান। কারণ পৃথিবীর চেয়ে চাঁদ ছোট, এই জন্য হচ্ছে চাঁদের আকর্ষণ কম। জি এ যত বড় হবে তার জি এর মান তত বেশি হবে। যেমন দেখেন সূর্যে জি এর মান, সূর্যে, সূর্যে জি এর মান সমান পৃথিবীর জি এর, পৃথিবীর
জি এর 27 গুণ, পৃথিবীর জি এর 27 গুণ। তার মানে সূর্যের জি এর মান হবে 9.8 অন ইন্টু 27, কারণ সূর্য অনেক বড়, এই জন্য তার আকর্ষণও বেশি। এই কয়টা বিষয় কি বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি স্যার। তাহলে আপনাকে এখানে মাথায় রাখতে হবে জি এর মান সবচেয়ে বেশি হচ্ছে মেরুতে, সবচেয়ে কম হচ্ছে বিষুবরেখায়, শূন্য হচ্ছে ভূকেন্দ্রে, গড় মান ভূপৃষ্ঠে, চাঁদের জি এর মান পৃথিবীর 1/6, সূর্যের জি এর মান পৃথিবীর 27 গুণ। তো এবার যদি আমরা এখানে আসি ওজন, ওজন আমরা ওজন সমান জানি ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ, ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ। আমি বলছিলাম পৃথিবীর ভর, মানে আমি বলছিলাম ভর কখনোই পরিবর্তন হয় না, ভর কখনো পরিবর্তন হয় না। তাহলে বলেন তো ওজন পরিবর্তন হবে কিনা? হবে। হবে স্যার। কেন হবে? কার কারণে হবে? এর কারণে স্যার। জি এর কারণে। কারণ জি যদি আমি মেরুতে বসাই তাহলে আমি বসাবো 9.83, এটা হচ্ছে মেরু। তাহলে 100% মেরুতে বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে। বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে কোথায়? মেরুতে। মেরুতে। কারণ জি এর মান সবচেয়ে বেশি কোথায়? মেরুতে। বস্তুর ওজন সবচেয়ে কম কোথায় হবে? রেখায়। 9.79, তাহলে সবচেয়ে কম এটা হচ্ছে বিষুব রেখায় বা নিরক্ষরেখায়। বস্তুর ওজন শূন্য হবে কোথায়? কেন্দ্রে। কেন্দ্রে। এই তো বুঝে গেছেন, বস্তুর ওজন শূন্য হবে কোথায়? কেন্দ্রে। কেন্দ্রে। বস্তুর ওজন শূন্য হবে হচ্ছে কেন্দ্রে। বলেন তো চাঁদে জি এর মান, আচ্ছা ভূপৃষ্ঠে জি এর মান কত হবে? ভূপৃষ্ঠে 9.8 অন, এটা হচ্ছে কত ভূপৃষ্ঠে। বলেন তো চাঁদে বস্তুর ওজন কত হবে? কত দিয়ে গুণ করব? 9.8 অন ভাগ 1/6, এটা হচ্ছে চাঁদে। আমার মনে হয় যে কোনো জায়গায় এখন ওজন বাইর করতে আমরা পারবো। সূর্যের জি এর মান কত হবে? 9.81 ইন্টু 27, এটা হবে সূর্যে। আমরা মনে হয় ভর আর ওজন, তাহলে বস্তুর ওজন পরিবর্তন হয় কারণ জি এর মান পরিবর্তনশীল। তাহলে আমরা আরেকটা লাইন লিখতে পারি যে বস্তুর ওজন পরিবর্তন হয় কারণ জি এর মান পরিবর্তনশীল। বস্তুর ওজন পরিবর্তন হয় কারণ জি এর মান পরিবর্তনশীল। ক্লিয়ার? আচ্ছা, এটুকু যদি হয় বস্তুর ওজন পরিবর্তন হয় কারণ জি এর মান পরিবর্তনশীল। এখানে দেখেন আমরা ভেক্টর রাশিতে আরো কিছু বিষয় পড়ে আসছিলাম। যেমন একটা বিষয়, আমরা আসলে সবগুলো আলোচনা করতেছি না এই কারণে কারণ সবগুলো থেকে কোশ্চেন আসে না। এখানে একটা জিনিস একটু মুখস্থ রাখতে হবে, সান্দ্রতা। দেখেন সান্দ্রতার ইংলিশ হচ্ছে ভিসকোসিটি, অর্থাৎ পানি চলার সময়, পানি তরল পদার্থ চলার সময় নিজেদের মধ্যে যে বাধা প্রদান করে সেটাকে আরেকটা নাম ভিসকোসিটি বা সান্দ্রতা। আপনাকে বিসিএস এ শুধু এইটুক দিবে যে সান্দ্রতার একক বা ভিসকোসিটির একক, এইটুক মনে রাখতে হবে। ভিসকোসিটির একক হচ্ছে পয়েস, এটুক মনে রাখতে হবে একটা লাইন। আর একটা লাইন মনে রাখতে হবে, পৃষ্ঠ টানের কারণে বৃষ্টির ফোঁটা, পৃষ্ঠ টানের কারণে বৃষ্টির ফোঁটা গোলাকার হয়।
পৃষ্ঠটানের কারণে বৃষ্টির ফোঁটা গোলাকার হয়। আর একটা জিনিস মনে রাখতে হবে, মহাকর্ষীয় ধ্রুবকের মান সমান জি সমান 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। অনেকে শুধু এটুক মুখস্থ করে বসে থাকে, কিন্তু আপনাকে যাচাই করবে কিন্তু এটুক দিয়ে। এটুক মাথায় রাখতে হবে, এককটাও মনে রাখতে হবে। মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটুক একটু মনে রাখতে হবে। আশা করি এটুক লেখা হয়েছে। তো এবার আমরা একটু দেখব মহাকর্ষ অভিকর্ষ। দেখেন এটুক মনে রাখবেন, ধরেন একটা মহাবিশ্ব, এই যে আর্থ মানে পৃথিবী, এই যে সান, এই যে মুন। দেখেন যে কোনো দুইটা বস্তুর ভিতরে আকর্ষণে যদি একটা পৃথিবী থাকে, দেখেন এই পৃথিবীর সাথে মুনের আকর্ষণ, তাহলে এটা হবে অভিকর্ষ। যদি পৃথিবীর সাথে সানের আকর্ষণ, তাহলে এটা হবে অভিকর্ষ। কিন্তু যদি সানের সাথে মুনের পৃথিবী যদি একটা না থাকে, তাহলে এটা হয়ে যাবে মহাকর্ষ। তার মানে যদি পৃথিবীর সাথে অন্য কোনো বস্তুর আকর্ষণ হয়, তাহলে সেটা হবে অভিকর্ষ। আর পৃথিবী ছাড়া যদি অন্য কোনো দুইটা বস্তুর ভিতরে আকর্ষণ হয়, তাহলে সেটা হয়ে যাবে মহাকর্ষ। তাহলে পৃথিবী ছাড়া অন্য কোনো দুইটা বস্তুর আকর্ষণ সেটা মহাকর্ষ, আর পৃথিবীর সাথে অন্য কোনো বস্তুর আকর্ষণ সেটা হবে অভিকর্ষ। তাহলে বলেন তো, মরিচ গাছে দুইটা মরিচ ধরে আছে, এই দুইটা মরিচের ভিতরে আকর্ষণ, এটা কি অভিকর্ষ না মহাকর্ষ? মহাকর্ষ। অভিকর্ষ। মহাকর্ষ স্যার। 100% মহাকর্ষ। কারণ দুইটা মরিচের ভিতরে কি একটা পৃথিবী আছে? না স্যার, নাই। এখন যদি বলতো মরিচের সাথে পৃথিবীর সম্পর্ক, অভিকর্ষ। অভিকর্ষ। ধরেন যদি বলে একটা মানুষের সাথে আর একটা মানুষের আকর্ষণ, তাহলে কি হবে? মহাকর্ষ। মহাকর্ষ। যদি বলে পৃথিবীর সাথে একটা মানুষের আকর্ষণ, অভিকর্ষ। অভিকর্ষ। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি। আসি স্কেলার রাশি, 2 নম্বর প্রকার রাশির স্কেলার রাশি। 1 নম্বর, আমার মহাকর্ষ অভিকর্ষটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো বুঝলাম না। স্যার। উদাহরণটার সময় আমার প্যাচ লেগে যেতে স্যার। আরে আপনি যাদের মধ্যে আকর্ষণ ঘটাবেন তাদের ভিতর যদি একটা পৃথিবী থাকে, তাহলে চোখ বন্ধ করে বলবেন যে অভিকর্ষ। আর যখন দেখবেন পৃথিবী নাই, তখন বলে দিবেন মহাকর্ষ। যেমন ধরেন, তার মহাকর্ষ তো সংজ্ঞা এরকম, মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু কণার ভিতরে যে আকর্ষণ মহাবিশ্বের, হ্যাঁ মহাবিশ্বের, পৃথিবী, হ্যাঁ পৃথিবী আর অন্য যে কোনো একটা এলিমেন্টের সাথে যে আকর্ষণ ওটা অভিকর্ষ। ওটা অভিকর্ষ। মানে একটা যদি পৃথিবী থাকে, এ দেখেন আমার হাতে একটা আছে, একটা পেন আছে আর একটা রিমোট আছে, এই দুইটার মধ্যে আকর্ষণ হলে মহাকর্ষ। কিন্তু আমি যদি বলতাম এই রিমোটের সাথে পৃথিবীর আকর্ষণ, তাহলে সেটা হয়তো অভিকর্ষ। মানে একটা যদি পৃথিবী থাকে তাহলে সেটা হবে অভিকর্ষ, আর পৃথিবী না থাকলেই হবে মহাকর্ষ। যে আপু জিজ্ঞেস করছিলেন, এখন বলেন তো একটা তারা আর একটা চাঁদ, এদের মধ্যে আকর্ষণ হলে কি হবে? এটা মহাকর্ষ না অভিকর্ষ? মহাকর্ষ। এই তো বুঝে গেছেন। আমি যদি বলি পৃথিবীর সাথে চাঁদের আকর্ষণ, অভিকর্ষ। এই যে বুঝে গেছেন। তাহলে স্কেলার রাশির অপর নাম অদিক রাশি। অদিক রাশি 2 নম্বর, স্কেলার রাশি প্রকাশের জন্য মান দরকার হয়, মান দরকার হয়।
কিন্তু দিক দিক নির্দেশের প্রয়োজন হয় না। 3 নাম্বার, স্কেলার রাশির যোগ বিয়োগ স্কেলার রাশির যোগ বিয়োগ বীজগাণিতিক নিয়মে করতে হয়। দেখেন, যদি জিজ্ঞেস করে স্কেলার রাশির যোগ বিয়োগ কোন নিয়মে করতে হয়, বীজগাণিতিক নিয়মে করতে হয়। যদি বলে স্কেলার রাশির যোগ বিয়োগ কোন নিয়মে করা যায় না, তখন আমরা বলবো ভেক্টরের নিয়মে করা যায় না বা জ্যামিতিক নিয়মে করা যায় না। যদি বলে ভেক্টর রাশির যোগ বিয়োগ কোন নিয়মে করতে হয়, জ্যামিতিক নিয়মে করতে হয়। যদি বলা হয় কোন নিয়মে করা যায় না, তাহলে বীজগাণিতিক নিয়মে করা যায় না। দেখেন, স্কেলার রাশির উদাহরণ আপনি পড়লেও পারেন, না পড়লেও পারেন, কিন্তু আমরা কয়েকটা স্কেলার রাশির উদাহরণ দেই যাতে মনে থাকে। স্কেলার রাশি সমূহ একটু লিখে যান আমার সাথে। দ্রুত সময়ে দ্রুত সময়ে উচ্চ দ্রুত সময়ে উচ্চ তাপমাত্রায় চাপের মধ্য কাজ করার ক্ষমতাকে শক্তি বলে, যা কোনো ব্যক্তির দৈর্ঘ্য, ভর ও আর্দ্রতার সমান। দেখেন, আমি আসলে এখানে বলতে চাচ্ছি, এই দ্রুত দিয়ে বোঝাতে চাচ্ছি দ্রুতি একটা রাশি, সময় একটা রাশি। এখানে 3টা রাশি আছে, উচ্চতা একটা রাশি আছে, তাপ একটা রাশি আছে, তাপমাত্রার একটা রাশি আছে, 3টা। তাহলে দেখেন, দ্রুতি স্কেলার রাশি, সময় স্কেলার রাশি, উচ্চতা স্কেলার রাশি, তাপ স্কেলার রাশি, তাপমাত্রা স্কেলার রাশি, চাপ, কাজ, ক্ষমতা, শক্তি, কোণ। এই কোণ মানে কোণ, অ্যাঙ্গেলের যে কোণ, দৈর্ঘ্য, ভর, আর্দ্রতা, এগুলো সব স্কেলার রাশি। তো আমরা যদি সাথে লিখি যোগ মৌলিক রাশি 7টি, যোগ মৌলিক রাশি 7টি, এই হচ্ছে স্কেলার রাশি। আমার মনে হয় এখন নিচের কোনটি স্কেলার রাশি বা স্কেলার রাশি নয়, বা ভেক্টর রাশি নয়, এটার উত্তর আমরা দিতে পারবো এখন, নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এবার একটু আমরা আসি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন না ভাইজান। স্যার স্কেলার রাশি বলতে কি বুঝি? যে রাশির শুধু মান আছে, দিক নাই। ধরেন আপনার ফ্রেন্ড আপনাকে ফোন করে বলছে আমি এখান থেকে 10 কিলোমিটার দূরে আছি, আপনি তাকে আনতে পারবেন? বলেন তো। জি স্যার। আপনার আপনার ফ্রেন্ড আপনাকে ফোন করে বলছে আপনি এখান থেকে 10 কিলোমিটার দূরে আছেন, আপনি তাকে আনতে পারবেন? না স্যার, না 10 না স্যার। কিলোমিটার কোন দিকে তা তো জানি না। কোন দিকে তা তো জানি না। তাহলে আপনার ফ্রেন্ড আপনার সাথে স্কেলারের ভাষায় কথা বলছে, মানে মান বলছে কিন্তু দিক বলে নাই। কিন্তু আপনার ফ্রেন্ড যদি আপনাকে বলতো আমি 10 কিলোমিটার উত্তর দিকে আছি, তাহলে বলেন তো আনতে পারতেন কিনা? জি স্যার, পারতাম। এই যে জি স্যার। যেটা প্রকাশের জন্য মান, দিক দুইটাই আছে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। আর যেটা প্রকাশ করার জন্য শুধু মান দরকার হয়, দিকের দরকার হয় না, সেটা দেখেন আমি লিখে দিয়েছিলাম, সেটাকে বলে স্কেলার রাশি। তো এবার আসি
ফিউশন, এটা একটু মনে রাখেন, ফিউশন মানে বিয়ে। আচ্ছা দেখেন, বিয়ে মানে আমি বলতে চাচ্ছি এরকমের যে একটা ছেলে এক জায়গা থাকে আর একটা মেয়ে আর এক জায়গা থাকে, দুইটা ছেলে যখন বিয়ে হয় তখন এক জায়গা আসে। তার মানে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু মিলে যদি বৃহৎ একটা পরমাণু সৃষ্টি করে তাহলে সেটাকে বলে ফিউশন বিক্রিয়া। তাহলে বিসিএস এভাবে আসে যে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু মিলে যদি বৃহৎ পরমাণু সৃষ্টি করে তাহলে তাকে বলে ফিউশন বিক্রিয়া। আর এখানের সাহায্যে সূর্যে শক্তি উৎপন্ন হয়, সূর্যে শক্তি উৎপন্ন হয়। 2 নম্বর হচ্ছে নাপাম ও হাইড্রোজেন বোমা তৈরিতে ব্যবহার হয়। স্যার এটা কি ফিউশন বিক্রিয়া লিখবো নাকি জাস্ট ফিউশন লিখবো? একই কথা, ফিউশন বিক্রিয়া ফিউশন একই কথা। আপনাকে আসবে এভাবে যে ছোট ছোট পরমাণু মিলে যদি বৃহৎ পরমাণু সৃষ্টি করে তাকে কি বলে, আমরা বিয়ে দিয়ে সেটা বোঝাই দিছি। এভাবে কোশ্চেন আসবে, সূর্যে শক্তি উৎপন্ন হয় কোন বিক্রিয়ার সাহায্যে, ফিউশন। নাপাম ও হাইড্রোজেন বোমা তৈরি করা হয় কোন বিক্রিয়ার সাহায্যে, ফিউশন। দেখেন নাপাম আর হাইড্রোজেন এমন একটা বোমা যেটা মারলে সব প্রাণী শেষ হয়ে যাবে কিন্তু ঘর বাড়ি দালান কোঠার কোনো ক্ষতি হবে না। অর্থাৎ শুধু একটা গ্যাস, প্রাণী সব মারা যাবে কিন্তু জড় বস্তুর কোনো ক্ষতি হবে না। এটা হচ্ছে নাপাম বা হাইড্রোজেন বোমা। আসি ফিশন। ফিশন মানে বিচ্ছেদ, বিচ্ছেদ। এবার দেখেন একটা পরমাণু ভেঙে যদি অনেকগুলো পরমাণুতে পরিণত হয়, বৃহৎ একটা পরমাণু ভেঙে যদি অনেকগুলো পরমাণুতে পরিণত হয় তাহলে সেটাকে বলে বিচ্ছেদ। আবার একটা দেখেন যদি তালাক হয়ে যায় তাহলে বউ বউয়ের বাসায় চলে যাবে, ছেলে ছেলে বাসায় চলে যাবে। তার মানে আবার বৃহৎ পরমাণু ভেঙে একটা ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে হয়ে যাবে, তাহলে সেটাকে বলে ফিশন। এর অ্যাটম বোম তৈরিতে ব্যবহার করা হয়। অ্যাটম বোম, অ্যাটম বোম তৈরিতে ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে পারমাণবিক চুল্লিতে, পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়। তো একটু লিখে রাখতে হবে, অ্যাটম বোম তৈরি করে ওপেনহেইমার। তো এই হচ্ছে ফিউশন বিক্রিয়া। ফিউশন বিক্রিয়ার সাহায্যে সূর্যের শক্তি উৎপন্ন হয়, আর নাপাম ও হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। আর ফিশন যদি বিচ্ছেদ হয়ে যায়, এভাবে কোশ্চেন আসে, একটি বৃহৎ পরমাণু ভেঙে যদি ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে তৈরি হয় সে বিক্রিয়াকে কি বলে, সেটাকে ফিশন বিক্রিয়া বলে। এটা অ্যাটম বোম তৈরিতে ব্যবহার করা হয় আর পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার নাম হচ্ছে নিয়ামুল কবির। স্যার যদি রিটেনের জন্য কোনো বই সাজেস্ট করতেন ভালো হতো তাহলে। আগে প্রিলি শেষ করেন, তারপর রিটেনের জন্য। প্রিলি হলেই আপনার রিটেন হয়ে যাবে। আপনি বললাম না রিটেন আকারে পড়বেন, তখন বললাম না রিটেন আকারে পড়বেন, তাহলে আপনার প্রিলিও হবে, রিটেনের অনেক কিছু কভার হবে। স্যার ওইটা ওপেন হেইমার ছিল স্যার নাকি হইমার? ওপেন হেইমার, হেইমার হয়কার রস্যই হেইমার। Yes, sir. আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আবার স্যার দেখা আমার হবে। একটা প্রশ্ন ছিল স্যার। ভাইজান প্লিজ বলেন না। স্যার আপনি ওজন সমান ভর গুণ জি লেখছেন, তো ওজন আপনি 100 দিয়েছেন, 100টা কি স্যার ধ্রুবক? 100টা তো ভর, আমি আগেই, আপনি মনে হয় পরে জয়েন করছেন, আমি অনেক আগে ভর পড়াই দিয়েছি যে ভর কখনো পরিবর্তন হয় না। জি স্যার, আমি স্যার প্রথম থেকে আছি স্যার, ভর পরিবর্তন হয় না আমি জানি স্যার, কিন্তু তো এখানে ওই 100 যে লিখেছেন, আমি স্যার 50 লিখতে পারবো না? ওই 100টা ভর তো আপনি খুশি 50 লিখতে পারবেন, কিন্তু সব যা লিখবেন একই লিখবেন। 50 লিখলে 50ই লিখতে হবে, 100 লিখলে 100ই লিখতে হবে, এই আর কি কাহিনী। মানে ভরের কোনো পরিবর্তন হবে না। জি স্যার, এখন বুঝতে পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ আপু বলেন।
স্যার এই পৃথিবী ছাড়া অন্য যে বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা মহাকর্ষ না অভিকর্ষ? মহাকর্ষ তো। মহাকর্ষ। আর পৃথিবীর মধ্যে যেটা সেটা অভিকর্ষ। পৃথিবীর মধ্যে কখনো হবে না, পৃথিবীর সাথে অন্য আরেকটার পৃথিবীর সাথে সাথে। অন্য একটা বস্তু। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আল্লাহ স্যার হাফেজ। জি আপু বলেন। প্রশ্ন ছিল, স্যার সকল অভিকর্ষই তো মহাকর্ষ হতে পারবে, ঠিক হ্যাঁ, না? কারণ পৃথিবীও তো মহাকর্ষ মহাবিশ্বের ভিতরেই অবস্থিত, এটার বাইরে তো আর যাইতে পারবে না। এখন সকল অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ। সকল মহাকর্ষ অভিকর্ষ হইতে পারবে না, না? না না, সকল মহাকর্ষ অভিকর্ষ হইতে পারবে না, কিন্তু সকল অভিকর্ষ মহাকর্ষ হইতে পারবে। বুঝতে পারছি স্যার। স্যার থ্যাংক ইউ। প্রিলির কোন হ্যাঁ, বইটা মানে ফলো করতে পারি? আমাদের বইটা ফলো করেন, আমাদের ক্লাস করেন, আমাদের শিট করেন, ইনশাল্লাহ প্রিলি হয়ে যাবে ইনশাল্লাহ, এতটুকু গ্যারান্টি দিতে পারি। অন্য কোথাও যাওয়ার দরকার নাই, আমাদের বই, আমাদের শিট, আমাদের লেকচার ফলো করেন, প্রিলি পাস করবেন ইনশাল্লাহ। আর মাঝে মাঝে রাজু ভাইয়ের লাইভ গুলো দেখবেন, রাজু ভাই যে লাইভটা নেয় ওইখানে কিন্তু সুন্দর করে দিক নির্দেশনা দেয় যে কিভাবে কি আপনি পড়বেন, কিভাবে কি করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কি কি পড়বেন, সুন্দর করে ভাই বোঝায় দেয়। এই বিষয়ে ভাই অনেক অভিজ্ঞ। তো দয়া করে রাজু ভাই লাইভ গুলো দেখবেন, ইনশাল্লাহ আমার মনে হয় সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু